আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো আজকের টপিক বেস ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস বেতন এবং মজুরি বিবরণী, এই ক্লাসটা নিয়ে আসছি। হ্যাঁ, সো যখনই তোমরা বেতনে মজুরি বিবরণী করো তো তোমরা অনেক কনফিউজ থাকো যে ভাইয়া এটা করে কেমনে, শুনলাম অনেক মনে হয় ইজি, বাট ইজি হওয়ার পরেও কেন কঠিন মনে হয়। সো আজকে ক্লাসটা করলে তোমার বেতন ও মজুরি বিবরণী এবং ওটা সম্পৃক্ত ম্যাথ হতে পারে সবগুলো ম্যাথ আজকের ক্লাসে কমপ্লিট। ওকে, সো আমরা কথা না বেরিয়ে টপিকে চলে যাই। একটা ম্যাথ দেখবো আমরা আজকে, কী করবো, একটা ম্যাথ দেখবো এবং ওই ম্যাথটা থেকে আমরা তোমার লাইক ক খ গ কিছু কোয়েশ্চেন দেখবো, লাইক ওখার সাথে বেতনের মজুরির সাথে সম্পৃক্ত কী কী ম্যাথ হতে পারে ওগুলো দেখবো, মানে ওগুলো সলভ করবো এবং আলটিমেটলি আমরা এই টপিকের উপর একটা বস হয়ে যাব। ওকে, তো শুরু করি। আমরা একটা কোয়েশ্চেন আমরা দেখি আগে। দেখো, একটা ম্যাথ তোমরা যখনই তোমরা প্রশ্ন সলভ করতে যাও, বোর্ডে কোয়েশ্চেন দেখবে এরকম একটা ঠিক কোয়েশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? এরকম একটা কোয়েশ্চেন আসে এবং তোমরা কিন্তু অনেক বলো ভাইয়া খুব কঠিন মনে হচ্ছে, কনফিউজ লাগছে। হ্যাঁ, সো দেখো, একটি প্রতিষ্ঠানে আমরা কিন্তু পুরো প্রশ্নটা একবার পড়বো, একবার পড়ার পরে যাব। ওকে, একটি প্রতিষ্ঠিত পোশাক কারখানায় 40 জন কাজ করে। কি বলে, একটা কারখানার মধ্যে 40 জন কাজ করে। ডাউন করলাম এগুলো, 40 জন 48 ঘন্টায় সপ্তাহে, ঘন্টা মানে 48 ঘন্টায় সপ্তাহে ঘন্টা প্রতি 5 টাকা হারে স্বাভাবিক মজুরি প্রদান করা হয়। মানে এই যে 40 জন শ্রমিক আছে না, তারা প্রত্যেকে তোমার একজনই, হ্যাঁ, তারা উইকলি মানে সপ্তাহে একজন, ম্যাক্সিমাম ওর রিকোয়ারমেন্ট হইল, ওর দায়িত্ব হলো 48 ঘন্টা কাজ করা। তাহলে কত ঘন্টা? 48 ঘন্টা। এটা হলো কত, উইকলি। হ্যাঁ, এবং এটা হলো তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ওকে, এবং এই যে 48 ঘন্টা সে কাজ করে, এই জন্য সে প্রতি ঘন্টায়, হ্যাঁ, উইকলি যে 48 ঘন্টা করে, সো প্রতি ঘন্টায় সে কিন্তু 5 টাকা করে পায়। ক টাকা পায়? ঘন্টা প্রতি সে 5 টাকা করে পায়, রাইট? তারপর বলে, ওকে ফাইন, উক্ত কারখানায় ওভারটাইম মজুরি প্রদান করা হয় স্বাভাবিক হারের দ্বিগুণ। দেখো আবার কি বলে যে উক্ত মানে এই কারখানায় কিন্তু ওভারটাইমও কিন্তু করা হয়। অনেকেই আছে ভাইয়া, হ্যাঁ, ওর 48 ঘন্টা করা শেষ এবং সে কিন্তু আরও অনেক কাজ করার ক্যাপাসিটি রাখে, বা প্রতিষ্ঠানে আরও অনেক কাজ জমে আছে, তো এগুলো তো করানো লাগবে, রাইট? সো এই সময় প্রতিষ্ঠানের যারা কর্মী আছে তাদেরকে ওভারটাইম করানো হয়। বলে ঠিক আছে, আপনি যদি 48 ঘন্টা কাজ করে ফেলতে পারেন, তবে তখনই আপনি ওভারটাইম করেন, এই নতুন কাজগুলো আপনি করেন। নতুন কাজ করতে সেটা আপনাকে বলছে ওভারটাইম করা। সো বলতেছে তোমার উক্ত কারখানায় ওভারটাইম মজুরি প্রদান করা হয় স্বাভাবিক হারের দ্বিগুণ। সো মানে এমনি কাজ করলে না তাকে 5 টাকা করে দেওয়া হয়, আর ওভারটাইম করলে তাকে ঘন্টা প্রতি যেখানে 5 টাকা করে দেওয়া হতো এখন সেটা দ্বিগুণ দিবে। মানে 5 টাকার দ্বিগুণ কত? 10 টাকা। মানে আগে যেখানে 1 ঘন্টার জন্য সে 5 টাকা করে পাইতো, সে যখন ওভারটাইম করবে সে তখন যত ঘন্টা ওভারটাইম করুক না কেন, সে ওভারটাইমের জন্য ঘন্টা প্রতি এখন 5 টাকার দ্বিগুণ পাবে, মানে 10 টাকা করে পাবে, রাইট? আমি লিখে ফেলি এই ফিগারটা যে 10 টাকা দ্বিগুণ মানে কত? 5 মাল্টিপ্যাল 2 মানে কত? 10। ঠিক আছে, 10 টাকা। তারপর বলে যে আচ্ছা, কারখানায় কিন্তু এই কারখানাটাই কোনো একটা সপ্তাহে কিন্তু ও 60 ঘন্টা, কোনো একটা সপ্তাহে কিন্তু টোটাল 60 ঘন্টা কাজ হয়েছে, রাইট? কোনো একটা সপ্তাহে ওই কারখানায় 60 ঘন্টা কাজ হয়েছে, রাইট? মানে এমনি কাজ হতে পারে কত ঘন্টা? 48 ঘন্টা। হয়ে গেছে কত ঘন্টা? 60 ঘন্টা। ঠিক আছে, সো তাইলে ওরা কত ঘন্টা ওভার টাইম করছে? ওভার টাইম কত ঘন্টা? ওভার টাইম ভাইয়া, ওভার টাইম কিন্তু আমরা দেখি ওভার টাইম 60 মাল্টিপল 48 মানে তারা কিন্তু 12 ঘন্টা ওভার টাইম করছে, রাইট? 12 ঘন্টার ওভার টাইম করছে। ফাইন, কারণটা হলো ওর করতে পারে 48 ঘন্টা, বাট করে ফেলে 60 ঘন্টা। হ্যাঁ, যে 12 ঘন্টা বেশি করলো সেটাই তো ওভার টাইম, রাইট? সো আমরা বুঝতে পারলাম যে 12 ঘন্টা ওভার টাইম করলো। সকল শ্রমিক নিয়মিত মজুরির, দেখো 14% কিন্তু কি বাড়ি ভাড়া ভাতা, তারা শ্রমিক, তারা যে মজুরিটা পায় তার 40% আর কি পায়? বাড়ি ভাড়া, রেন্ট। অনেকে বাসা ভাড়া থাকো না,
তো ডেফিনেটলি এটা কী পায়, বাড়ি ভাড়া। যে বাড়ি ভাড়া পে করতে হবে জন্য কোম্পানি তাকে কী করে বাড়ি ভাড়া দেয়, সেটা ভাড়া দেয়, যেটা তার অ্যাকচুয়াল রেন্ট মানে অ্যাকচুয়াল মজুরি, ওই মজুরিটার সে 40% পাবে কি বাড়ি ভাড়া ভাতা পাবে, একটা ইনকাম ওর, রাইট, একটা ইনকাম। 5% তার টিফিন ভাতা, মানে 5% টিফিন পাবে, এটা একটা ইনকাম। এবং 10% অন্যান্য সুযোগ সুবিধা পায়। অনেকগুলো এক্সপেন্স হইতে পারে একটা মানুষের লাইফে, টেলিফোন কস্ট হইতে পারে, মোবাইল কস্ট হইতে পারে, অন্য কোনো অন্য কোনো কস্ট হইতে পারে। সো মূল মজুরির আরও 10% সে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে। সো সে শুধু মজুরি পাচ্ছে তা না, সে মজুরি পাচ্ছে, সে ওভার টাইম পাচ্ছে, সে বাড়ি ভাড়া পাচ্ছে, সে টিফিন কস্ট পাচ্ছে, সে অন্যান্য সুযোগ ভাতাও কিন্তু পাচ্ছে। এগুলো তাই সবগুলো কি, সবগুলো উপার্জন বা আয়, রাইট, সবগুলো কি আয়। উপার্জন হলো শুধুমাত্র ওভার টাইম এবং মজুরিটা উপার্জন, আর বাকিগুলো সবগুলো যুক্ত হয়ে যা আসে সেটা হলো তার আয়, ঠিক আছে। তো ওকে ফাইন, আমরা তো আয় বুঝলাম। কি বলে এবার, সকল শ্রমিক নিয়মিত মজুরি 10% কি, খুব ভালো, 10% ভবিষ্যৎ তহবিল। মানে এবার তো ওরা তো অনেক মজুরি পাইলো, টাকা পয়সা ইনকাম করলো, এখন ইনকাম করলে কি হয়, এক্সপেন্স কি, ও ধরো ভবিষ্যতে কোনো একটা কোনো অনেক হেল্প লাগবে বা ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা করে একটা শ্রমিকদের সঙ্গ থাকে, হ্যাঁ, ওরা করলো কি যে ওর যাই ইনকাম হয় তার 10% তার কী করলো সে, হ্যাঁ, মানে কিসের বলেই সে নিয়মিত মজুরি, সরি মজুরি, সে যে 48 ঘন্টা কাজ করে যে মজুরি পায় তার 10% কিন্তু সে কি আবার তোমার বিভিন্ন ভবিষ্যৎ তহবিলের জন্য সংরক্ষণ করে রাখে। এটা তার কি এক্সপেন্স না, কারণ সে একটা সময় পরে ক্লেম করবে, যার জন্য আজকে তাকে টাকা দিয়ে ভালো লাগতেছে, তো সেটা কি তার এক্সপেন্স, ঠিক আছে। সে জন্য তার ভবিষ্যৎ তহবিল হিসাবে 10% সে চলে যাবে মূল মজুরি। তবে 1% কল্যাণ তহবিল, তার ফিউচারে কোনো ধরনের ওয়েলফেয়ারের জন্য, হ্যাঁ, কল্যাণের জন্য যে তহবিলগুলো করা হয় তার কত আছে 1%, মূল মজুরির 1% সে কল্যাণ তহবিলে কিন্তু দিয়ে দিবে, ওকে। তারপর 2% সামাজিক নিরাপত্তা তহবিলে, দেখবা সোসাইটি, বিভিন্ন সোসাইটিয়াল কি কস্ট থাকে, লাইক ধরো যারা গুলশানে থাকে, দেখবা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি ওখানে তোমার সোসাইটিকে প্রোভাইড করতে হয়। নট গুলশান অ্যাকচুয়ালি যেগুলো তোমার বিভিন্ন সোসাইটি থাকে, ঢাকা, চিটাগং, রাজশাহী, বগুড়া, তুমি যে যেখান থেকে বিলং করো না কেন, দেখবা তুমি সোসাইটিতে থাকো বা এমনিতে এলাকায় থাকো, দেখবা একটা পোর্শন টাকা পয়সা কিন্তু দেওয়ান লাগে, যাতে করে তোমার অ্যাকচুয়ালি ওটা কি এলাকার উন্নতির জন্য, উন্নয়নের জন্য কী করে, এটা অ্যাকচুয়াল এলাকা উন্নয়ন মানে তোমার উন্নয়ন, মানে তোমার অ্যাকচুয়াল কী, মানে তোমার সামাজিক নিরাপত্তার জন্য এক্সপেন্স করা হয়। সো তুমি যখন মূল মজুরির, এরাও ঠিক আমাদের যে শ্রমিক ভাইরা আছেন ওনারাও কিন্তু কি তার মূল মজুরির 2% না, হ্যাঁ 2% সামাজিক নিরাপত্তার জন্য এক্সপেন্স করে থাকে। সো এটাও কিন্তু তার একটা কি নিঃসন্দেহে এক্সপেন্স, ঠিক আছে। সো গেল, এটা তার এক্সপেন্স। তারপর অগ্রিম প্রদত্ত মজুরি আধায় 1,000 টাকা। সো সে কিন্তু অগ্রিম, একটা সময় হয়তো তার অনেক টাকা হঠাৎ প্রয়োজন পড়ছিল, তো ও কিন্তু অগ্রিম টাকা নিয়ে নিয়েছিল, ভাই আমাকে টাকা দেন, ইম্পর্টেন্ট লাগে। সো প্রতিষ্ঠান থেকে সে অগ্রিম নিয়ে নিয়েছিল, সেটা অগ্রিম নিয়ে নিয়েছে, এটা এক্সপেন্স না, কারণ তখন সে সেবা দেয় নেই, সে কোনো ধরনের ভ্যালু দেয় নেই, সেবা দেয় নেই, সেবা না দিয়ে সে একটা টাকা পয়সা অগ্রিম নিয়ে নিয়েছিল বিজনেস থেকে। সো এটা তার একটা এক্সপেন্স না, টাকা দেন দেওয়া লাগবে না, সেটা দেন দেওয়া লাগবে বা তার মূল মতোই সে অ্যাডজাস্ট করা লাগবে, সেটা এক্সপেন্সিভ আমরা কাউন্ট করবো, ঠিক আছে। তারপরে সে হয়তো জরিমানার ব্যবস্থা আছে, হয়তো কোনো সময় দেরিতে আসছে, কোনো একটা ভুল করে ফেলছে, যেন জরিমানা দেওয়ান লাগতেছে। সো তার কিন্তু তাদের কিন্তু 500 টাকা সপ্তাহে কিন্তু বেতন থেকে 500 টাকা বা জরিমানাও কিন্তু দেওয়া লাগতেছে, বুঝতে পারলা। সো এই যে জরিমানা আদায় করতেছে কত টাকা, 500 টাকা, এটাও কিন্তু কি আসবে, এটা কিন্তু এক্সপেন্স। সো আমরা অনেকগুলো ইনকাম পাইলাম, অনেকগুলো এক্সপেন্স পাইলাম। সো আমরা, এটা হলো আমাদের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, এটা একটা বোর্ড প্রশ্নের পার্ট। তোমাকে যখন বোর্ড কোয়েশ্চেন করবে, এমন কোয়েশ্চেনগুলোই করবে, এই করতে ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে না, বা এর থেকে ইজি না, এগুলোই কোয়েশ্চেন করে, ইজি হইতে পারে, একটু ডিফিকাল্ট না। সো এই প্রশ্নটা থাকে বোর্ডে, দেখবা তুমি চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, মোটামুটি এই কোয়েশ্চেন এসে থাকে, সেই কোয়েশ্চেন তুমি দেখতে পারো, হ্যাঁ। সো এই কোয়েশ্চেন দেখলে কেমনে উপার্জন কোনগুলা, এক্সপেন্স কোনগুলো, আই হোপ তুমি বুঝতে পারলা, ঠিক আছে। এবার আমরা দেখি কোয়েশ্চেন কী করে ভাইয়া, অনেকটা বুঝলাম সৃজনশীল কী, কোয়েশ্চেনটা কী, দেখ কোয়েশ্চেনে কী বলে যে প্রথম কোয়েশ্চেন, শ্রমিকদের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো। এই যে শ্রমিকদের মূল মজুরি, ওভারটাইম মজুরি কত, এটা আমাকে বের করতে বলছে, আমি করি, দেখবে আমি আগে থেকে করে রাখছি তোমার জন্য। দেখো এখানে শ্রমিক সংখ্যা কতজন, তো এখানে শ্রমিক কতজন, শ্রমিক হলো তোমার 40 জন, রাইট। তারা কিন্তু 40 জন, তাদের স্বাভাবিক কর্মঘণ্টা কত, 48 ঘন্টা না, তো আমি লিখলাম
স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা, বাট তারা কাজ করছে কত ঘন্টা? কাজ করছে কিন্তু 60 ঘন্টা। সব লিখলাম আগে। ওভার টাইম করছে কত? ওভার টাইম আগেও বের করছে, এখন বের করতেছে। ওভার টাইম হলো ওরা বেশি এটা করছে, 12 ঘন্টা ওভার টাইম করছে। কারণটা কি? তার কাজ করার দরকার ছিল 48 ঘন্টা, সে করছে 60 ঘন্টা, মানে কি 12 ঘন্টা সে বেশি করছে না? তো লিখলাম আগে এটা। একটা কথা বলছিলাম যে ওভার টাইম আমরা বের করছিলাম যে ওভার টাইম স্বাভাবিক যদি সে 5 টাকা পায়, ওভার টাইম 10 টাকা পাবে। সো সে 12 ঘন্টা সে কাজ করলো, এক্সট্রা করে ওভার টাইম করলো, সেখানে যেখানে ঘন্টা প্রতি জায়গায় 5 টাকা পে করতে হতো, পে করা লাগতো বা সে টাকা পেতো, এখন ওভার টাইম করার কারণে এই 12 ঘন্টার জন্য সে 10 টাকা করে পাবে। কারণ ওভার টাইম সবসময় মূল মজুরির ডাবল হতে হবে এমন বলছে। তো মূল মজুরি যদি ঘন্টায় 5 টাকা হয়, ওভার টাইম দ্বিগুণ 10 টাকা। সো 12 ঘন্টার জন্য সে কি, 12 ঘন্টার জন্য সে 10 টাকা করে পাবে ঘন্টা প্রতি, ঠিক আছে? সো মানে 1 ঘন্টা 10 টাকা হলে 12 ঘন্টা 120 টাকা পাবে আর কি। তো আমাকে বলছে মোট মজুরি কত বের করার জন্য মূল মজুরিটা। দেখো, তার প্রথমটা হলো যে সে কাজ করছে কত ঘন্টা? 48 ঘন্টা না? 1 ঘন্টার জন্য সে কত পায়? 5 টাকা না? ঠিক আছে, বাট তারা কতজন? 40 জন না? আমরা তো মেনলি 40 জন টোটাল অ্যামাউন্টটা বের করতেছি না। একজন 1 ঘন্টায় যদি 5 টাকা করে পায়, সে 48 ঘন্টা কাজ করছে। এটার সাথে টোটাল কতজন কর্মী? 40 জন। তাহলে 40 জন, তিনটা গুণ করলে আমি কত পাই? 9,400 টাকা পাই। এটা হলো এই 40 জনের মূল মজুরি, অ্যাকচুয়াল ভ্যালুটা, তোমার পেমেন্টটা, মজুরিটা, ঠিক আছে? এখন ভাইয়া উবার আমাকে তো একটা পেয়ে গেলাম, আমরা একটা বললাম না যে মূল মজুরি কত? মূল মজুরি বের করলাম, এটা মূল হবে, তবে মূল। এখন আমাকে বললো ভাইয়া ওভার টাইমটা কত? ওভার টাইম আমরা কী জানছি আগে থেকে? আমরা ভাই খুব ইজিলি জানছি। আমার ওভার টাইম হলো ঘন্টায় যদি সে যদি 12 ঘন্টা ওভার টাইম করছে না, 12 ঘন্টা ওভার টাইম করছে, 1 ঘন্টার জন্য তার কত টাকা পে করানো লাগছে? আগে করতেন 5 টাকা, আমি করছি কত টাকা? 10 টাকা, ঠিক আছে? তাইলে তারা কতজন? 40 জন না? কত টাকা? 4,800 টাকা। এটা হলো কি? এটা হলো তাদের ওভার টাইম মজুরি। সো এইগুলো কোডিং কিছু কিন্তু না। তোমাকে যদি মূল মজুরি, ওভার টাইম মজুরি বের করতে বলতে হয়, বলে তুমি আই হোপ ইনশাআল্লাহ তুমি অবশ্যই পারবা, ঠিক আছে? সো এটা এখানেই শেষ। আমরা তারপরে যাচ্ছি, আমাদের কি বললো, মজুরি এটা শেষ, কমপ্লিট। আই হোপ তোমরা বুঝতে পারলে আর কি, ঠিক আছে? তারপর শ্রমিকদের মজুরি বিবরণী প্রস্তুত করে, একটা বললো আমাকে যখনই বলবে শ্রমিকদের মজুরি বিবরণী প্রস্তুত, এই ম্যাথটা না অনেক বেশি আসে। মানে আমার দেখা যখনই মজুরি এই অধ্যায় থেকে ম্যাথ কোয়েশ্চেন করে, তখন এর একটা মানে ওপেন সিক্রেট যে এই ম্যাথটা উইথ নো ডাউট আসবেই। সো তোমরা যারাই অ্যাকচুয়ালি এই অধ্যায় নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ, আর তোমরা এই ম্যাথটা না একটু ভালো মতো পড়ো, কারণ এই ম্যাথটা অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভাইয়া যে এই ম্যাথটা কঠিন কিছুও কিন্তু না। মানে এমন না যেটা বিবরণী করতে বলছো ওর চার্ট হবে, আর্থিক অবস্থার বিবরণী, এমন কিন্তু একদমই না। এটা সিম্পল একটা ম্যাথ। এটা হলো কি যে আমি যদি তোমাকে বলি যে দুইটা ওয়ে আছে, আমরা আধুনিক নিয়মে করব। সো আধুনিক নিয়মে কি ভাইয়া, ইনকামগুলো থেকে না একটা একটা শ্রমিকের, আমরা তো অ্যাকচুয়ালি কোম্পানি নিয়ে কাজ করতেছি, তো আমরা 40 জন দেখব। 40 জন শ্রমিকের ইনকাম থেকে যখন আমি এক্সপেন্সগুলা মাইনাস করবো, কী করবো? মাইনাস করবো, বিয়োগ করবো, বাদ দিব, তখন যা আসে সেটাই হলো এই বিবরণী প্রস্তুত করার মেইন কাজ। সো আমার কাজ কি, আমার যতগুলা শ্রমিকদের, 40 জন শ্রমিকের যত ইনকাম আছে, ওই ইনকাম থেকে এক্সপেন্সগুলো একটু মাইনাস করে দেওয়া, বাদ করে দেওয়া। ওকে, সো আমরা আবার দেখি যে ইনকাম কোনগুলো। আমরা তো কোন ধরে শিখলাম যে কোনটা ইনকাম, কোনটা ইনকাম না, হ্যাঁ, কোনটা এক্সপেন্স, সব কিন্তু আমরা দেখলাম। সো এবার আমরা ম্যাথে যাই। দেখো, আমি ইজিলি লিখলাম এগুলো সব ইনকাম। মূল মজুরি লিখলাম, তোমার ওভার টাইম প্রিভিয়াস ম্যাথে পাইছি। দেখো, তারপর বাড়ি ভাড়া ভাতা বলছে, মূল মজুরি 40%, টিফিন খরচ মূল মজুরি 5%। তুমি কিন্তু পরীক্ষা লিখবে এটা 40%, 5% মেনশন করে করে দিয়ে লিখবে, তাহলে টিচার ইজি হয় বোঝার জন্য। টিচার অনেক ইজিলি বুঝতে পারবে, তোমাকে নাম্বারটা অনেক দিবে। আলটিমেটলি না আমরা সবাই ম্যাথ পারি, হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো কঠিন কিছু না, সবাই পারি। বাট অনেকেই তাও বলবে ভাই আমি তো অনেক পারি, আমি অনেক ম্যাথ শিখছি, প্র্যাকটিস করছি, তাও না আমি আসলে নাম্বারটা পাই না। কেন তুই নাম্বার পাচ্ছ না? বিকজ আমরা সবাই পারি, কিন্তু সবাই ঠিকমতো এক্সপ্রেস করতে পারি না। কারণ পরীক্ষার খাতা তুমি যখন লিখে আসবা, স্যার তো জানবে না যে তুমি পারো, স্যার জানবে তুমি খাতায় কী লিখে আসছো। তো তুমি যত সুন্দরভাবে, যত একদম স্পষ্টভাবে লিখে আসতে পারবা,
বোঝাতে পারবা তোমার স্যার ওভাবেই তোমাকে মূল্যায়ন করবে। সো তুমি যখন লিখতেছো তুমি একদম স্পষ্ট লিখবা, হ্যাঁ। তোমার লেখা একদম অনেক সুন্দর হওয়ার দরকার নেই। তুমি স্যার জানে কি, স্যার দেখবে কি তুমি কী পড়া দেখবে না, স্যার দেখবে তুমি কী লিখছো। সো তুমি যা লিখবে স্পষ্ট লিখবে, বোঝার মতো লিখবে, একটা সুন্দর মতো প্রেজেন্ট করবা, প্রেজেন্টেশনটা সুন্দর করবা, তাহলে তোমার নাম্বারটা আই গেস পাবা। আমার ক্ষেত্রে হচ্ছে আমার লেখা খুব বেশি সুন্দর না ভাইয়া, আমার লেখা মডারেট একদম, মানে মোটামুটি চলে। আমি বাট আমার নাম্বার ছিল তোমার 70-তে 68। সো হাউ আই গট দ্য 68 নাম্বার ইন অ্যাকাউন্টিং, আমার কারণটা হলো অনেকেই পাইছে, অনেকেই পাই এটা, এটা অনেকেই পাই। তোমরাও ক্লাস করতেছো, তোমরা অনেকেই পাবা আমি জানি, বাট ফ্যাক্টটা হলো পাই কেমনে, বিকজ খাতাটা সুন্দর মতো উপস্থাপন করতে পারে, হ্যাঁ। অনেকে 70-70ও পায়, কেন পায়? ওরা জানে কেমনে উপস্থাপন করতে হয়, উপস্থাপন কেমনে করে, এটা স্পষ্ট লেখা, ঠিক আছে। এখন তুমি ধরো বাড়ি ভাড়া লিখলা, তো এটা তো লিখবা 40% লিখে দিবা, শেষ। 5%, তারপর অন্যান্য সুবিধা লিখে দিলা, হ্যাঁ। লেখার পরে সবগুলো তোমার কি, সবগুলো ইনকাম না তোমার কাছে পেলে না, সবগুলো যোগ করার পর যা আসে এটা তোমার কি, এটা তো আমার হলো মোট আয়, তোমার কি মোট আয়। এবার মোট আয় থেকে আমি যখন মোট ব্যয়গুলো আমি বিয়োগ করব, তখন আমি যা পাবো সেটাই হলো আমার মজুরি বিবরণীর মূল কাজ, মূল উদ্দেশ্য, মানে পরিশোধযোগ্য মজুরি। ওটাই হলো মজুরি বিবরণী করার মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এবার আমি এক্সপেন্সগুলো দেখি, কথনগুলো কি, সে ভবিষ্যৎ তহবিল করছিল লিখলাম, কৈলাক তহবিল করছিল লিখলাম, সামাজিক তহবিল নিয়োগ করতে করছিল লিখলাম, অগ্রিম আদায় করছিল লিখলাম, জরিমানা করছিল লিখলাম, সবগুলোকে আমি বিয়োগ, এই সবগুলো যখন আমি বিয়োগ করতেছি, কী করতেছি, বিয়োগ করতেছি, তখন আলটিমেটলি যা পাচ্ছি, এটা আমি পাচ্ছি না, এটা আমি কি, এটা আমি পাচ্ছি। এবার আমি যখন, এটা আমার কি এক্সপেন্স, এগুলো সবগুলো কি আমার কর্তন, সবগুলো কি আমার কর্তন, ঠিক আছে। আমি যখন এবার আমার ইনকাম থেকে আমার এক্সপেন্সটা আমি যখন মাইনাস করে দিলাম, তখন আলটিমেটলি আমি যাই পাইলাম সেটা আমার কি, সেটা আমার পরিশোধযোগ্য মজুরি, কি আমার, সেটা আমার পরিশোধযোগ্য মজুরি। সো এটাই হলো তোমার মজুরি ও মজুরি বিবরণী করার মেন উদ্দেশ্য। সো আই হোপ তোমরা যারা মজুরি বিবরণী অনেক টেন্স ছিল, আমাকে বলো কঠিন কিছু কিন্তু একদমই না, একটু স্ট্র্যাটেজিক পড়াশোনা করা লাগে, একটু বোঝার লাগে কী আসে কী আসে না। সো আমাদের কাজ হলো তোমাদেরকে ওই স্পেসিফিক ধারণা দেওয়া, ঠিক আছে। সো আই হোপ টপিক বেস ক্লাসের মজুরি ক্লাস তুমি বুঝতে পারছো। আরেকটা হলো মজুরি জাবেদা, সিম্পল, এতক্ষণ যাই তুমি করলো এখানে, এখানে যাই করলো জাস্ট এটা কি জাবেদা দিয়ে দিবা, ঠিক আছে, জাবেদা করে দিবা, হ্যাঁ। ওকে, সো আই হোপ জাবেদা তোমরা শিখছো। এখন তোমার ভাই আমি জাবেদা পারি না, আমাদের এখানে জাবেদা নিয়ে অনেক বড় লম্বা ক্লাস আছে, আমাদের অনেক শর্ট ক্লাস আছে জাবেদা নিয়ে, এই কোর্সে আছে। সো তুমি চেক আউট করো ক্লাসগুলো, জাবেদার ক্লাসগুলো, একদম জাবেদা কেমনে করতে হয়, একদম বেসিক থেকে, জিরো থেকে একদম এ টু জেড সব শেখানো হয়েছে, ঠিক আছে। সো আই হোপ আজকে ক্লাসটা করে না তুমি মনে বুঝতে পারলা যে কেমনে ম্যাথগুলো করে, মজুরি বিবরণী থেকে কোয়েশ্চেন আসলে আই বিলিভ তোমরা ইনশাল্লাহ পারবা। ওকে, আর ওভার টাইম মজুরি করার সময় ভুল করো না, একটু ঠান্ডা রেখে ম্যাথটা করো। সো টপিক বেস ক্লাসের আসার ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফ্রি প্যালেস্টাইন।